আজকের গল্প তবু ভালোবেসে লেখনীয় গল্প পাঠে আইভি দে চক্রবর্তী। পর্ব 11। গল্পটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভালো ভালো গল্প লেখায় উৎসাহ দিন। বাজারে গিয়ে শ্রীয়ের কথা মতো 2 কেজি ভালো দেখে আম কিনে নেয় অনর্ঘ্য। সাথে অল্প কিছু লিচুও নেয়। এবার ভালো কিছু মিষ্টিও অল্প করে নিতে হবে। শ্রী বারবার করে বলে দিয়েছে বেশি মিষ্টি না নিতে। বাবা মা হয়তো মিষ্টি খাবেনই না, তবু প্লেটে সাজিয়ে দিতে হবে একটু। মাসের শেষে তাদের টানাটানির সংসারে এই বাড়তি খরচটুকু করা অনেকটাই সাধ্যের বাইরে। এরপরে শ্রী মাইনে পাওয়া পর্যন্ত তাদের আরও অনেক বেশি হিসেব করে চলতে হবে। প্রয়োজনীয় অনেক কিছুও হয়তো কাটছাঁট করতে হতে পারে। তবু শ্রীয়ের বাবা মায়ের কাছে নিজেদের সংসারে দৈন্যদশার চিত্রটা তো কিছুতেই তুলে ধরা যাবে না। তাও ভাগ্যিস বিয়ের দিন বন্ধুরা সবাই মিলে একটা ভালো কাঁচের ডিনার সেট উপহার দিয়েছিল। এতদিন সেটা কাজে লাগেনি। তাদের কাছে সেরকম দামি লোক কেই বা আসে। আজ শ্রী বলেছে সেটা বের করে রাখতে। বাবা মাকে খেতে দিতে গেলেও তো একটা সভ্যভদ্র প্লেট গ্লাসেরও দরকার। এতদিন তারা কখনো প্রয়োজনের বাইরে একটা বাড়তি জিনিসও কেনেনি। সংসারের জন্য যেটুকু লাগে ওই বিয়ের সময় বন্ধুরা দিয়েছিল উপহার হিসেবে। দিশারি আর প্রতীক মিলে প্রেশার কুকার, ননস্টিক তাওয়া, কড়াই, ফ্রাইং প্যান এসবের একটা সেট দিয়েছিল। শ্রীয়ের বৌদি নিজের গয়না থেকে একটা হার শ্রীয়ের গলায় পরিয়ে দিয়েছিল, আর শ্রীয়ের হাতেও নগদ 40,000 টাকা ধরিয়ে দিয়েছিল। শ্রী যদিও সেটা কিছুতেই নিতে চায়নি। বৌদি মুখ ভার করে বলেছিল, আমি দিচ্ছি তাই তুই নিবি না, তাই তো? আর যদি তোর ধুমধাম করে বিয়ে হতো তাহলে তো আরও কত কিছুই তোর পাওয়ার কথা ছিল। শ্রীয়ের চোখে জল এসে গেছিল। বৌদিকে জড়িয়ে ধরে বলেছিল, তোমার কষ্ট করে জমানো টাকা কেন আমাকে দিচ্ছ তুমি বৌদি? এগুলো আমার লাগবে না। মুনমুন জোর করে টাকাটা হাতে গুজে দিয়ে বলেছিল, অনিশ্চিতের দিকে যেভাবে পা বাড়িয়েছিস শ্রী, টাকাটা কাজে লাগবে দেখিস। তোদের ভালোবাসা অক্ষয় হোক, সব যুদ্ধেই জিতে যা তোরা, এটাই আমার শুভকামনা রইল। তবে যুদ্ধ করতে গেলেও তো জীবনে কিছু রসদ লাগে। আমার যতটুকু সাধ্য আমি সাহায্য করার চেষ্টা করছি, তুই আর না করিস না। সত্যি সে সময় টাকাটা খুব কাজে লেগেছিল। 1 কামরার ঘর, সিঁড়ির তলায় একটা রান্নাঘর আর 1 ফালি প্যাসেজ, তার ভাড়া 5,000। 3 মাসের অ্যাডভান্স আর 1 মাসের ভাড়া, এই 20,000-এর চাপটা ওই টাকাটা দিয়েই মেটানো গেছিল। শ্রীও তো 1 কাপড়ে ঘর ছেড়ে বেরিয়ে এসেছিল। ওর 3-4 সেট জামা কাপড় আর সংসারের কিছু টুকিটাকি জিনিসপত্র, তাও এই টাকাটা ছিল বলেই করা সম্ভব হয়েছিল। বৌদির প্রতি কৃতজ্ঞতায় ভরে উঠেছিল অনর্ঘ্যর মনটা। সত্যি বৌদি না থাকলে তো শ্রীকে পাওয়াও আজ তার পক্ষে সম্ভব হতো না। তাদের বিয়ের কথা 1 মাস পরে নিজের বাবাকে ফোন করে জানায় অনর্ঘ্য। বাবা যদিও কোনো বিষয়ে তাকে কখনো কিছু বলে না, তবে পিসিমা মানুষটা যথেষ্ট রাশভারী। অনর্ঘ্যর একটু ভয় ছিল যে পিসিমা কীভাবে নেবে ব্যাপারটা। শ্রী চেয়েছিল প্রথম মাসের মাইনে পেয়ে বাবা আর পিসিমার জন্য একটু জামা কাপড় কিনে নিয়ে যেতে। মাইনে পেয়ে বাবার জন্য পাজামা পাঞ্জাবি আর পিসিমার জন্য একটা তাঁতের শাড়ি নিয়ে মাসের প্রথম শুক্রবার রাতে তারা হাজির হয়েছিল অনর্ঘ্যর দেশের বাড়ি কোলাঘাটে। পিসিমা কিন্তু বেশ সাদরেই বরণ করেছিলেন বাড়ির বউকে। বাবা মনে হয় আগে থেকে কিছু বুঝিয়ে রেখেছিল পিসিমাকে। শ্রীকে মায়ের বিয়ের নেকলেস ও হাতের একটা লোহা বাঁধানো দিয়ে আশীর্বাদ করেছিলেন পিসিমা। ওই 3 দিন তো ভীষণ যত্ন করেছেন শ্রীকে দুজনে মিলে। বাবা তো কি খাওয়াবেন কি করবেন ভেবে পাচ্ছিলেন না। বারবার বলছিলেন, আর একটু আগে খবর দিয়ে যদি আসতিস বাবু, তো আরও একটু যত্ন করতে পারতাম মা লক্ষ্মীকে। শ্রী খুব আনন্দ পেয়েছে। ওদের ভালোবাসায় যত্নে একেবারে মোহিত হয়ে গেছে সে। ফিরে আসার সময় পিসিমাকে প্রণাম করতে গিয়ে দুজনের চোখেই জল এসে গেছিল। খুব শিগগির আবার আসবে কথা দিয়ে কলকাতা ফিরে এসেছিল তারা। শ্রীয়ের মা বাবা এই 2 বছরে তাদের মেয়ের কোনো খোঁজখবর নেননি। বৌদি যদিও মাঝে মধ্যে লুকিয়ে ফোন করে খোঁজখবর নেয়, কিন্তু শ্রীয়ের মা 3 মাস আগে হঠাৎ কেন এসে উদয় হলেন তাদের জীবনে তা সে জানে না। কিন্তু তার মন বলছে
যা হচ্ছে ভালো হচ্ছে না। এই 3 মাসে ভদ্রমহিলা আরও 4 বার তাদের বাড়িতে এসেছেন। প্রত্যেকবারই কোনো না কোনো দামি উপহার হাতে করে নিয়ে এসেছেন তিনি। আর প্রত্যেকবারই অনর্ঘ্যকে কোনো না কোনোভাবে কথার হুলে বিদ্ধ করেছেন তিনি। প্রথম দিন এসে যেভাবে তিনি অনর্ঘ্যকে অপমান করেছিলেন, সেটা কিন্তু অনর্ঘ্য স্ত্রীকে বলেনি, স্ত্রী কষ্ট পাবে বলে। কিন্তু মাসখানেক আগে শেষবারও তিনি যখন এসেছিলেন, তখন একইভাবে তিনি অনর্ঘ্যকে স্ত্রীর পয়সায় বসে খাওয়া নিয়ে খোঁটা দিয়েছিলেন। এমনকি এও বলেছিলেন তিনি যে নিজেকে সত্যিকারের পুরুষ মনে করলে এবার অনর্ঘ্যর এভাবে বসে বসে বউয়ের পয়সা না খেয়ে একটা চাকরির চেষ্টা করা উচিত। যদিও এবারের কথাটা স্ত্রী চা নিয়ে ঘরে ঢুকতে গিয়ে শুনে ফেলেছিল। অনর্ঘ্য অবাক হয়ে দেখছিল, এত বড় অভিযোগটা শুনেও স্ত্রীর মতো রকচটা মেয়ে অল্প হেসে ওর মাকে বলেছিল, অনর্ঘ্য তো চাকরি করতে চায় মা, আমি ওকে চাকরি করতে বারণ করেছি। আমার রোজগার হোক বা ওর, সবটাই তো আমাদের দুজনের মা। তাছাড়া ও তো 2টো টিউশনিও করে, সেই টাকাটা তো ও আমার হাতেই দেয় মা। যদিও ওর এই টিউশনি করাতেও আমার মত ছিল না, আমি চাই ও শুধু ভালোভাবে প্রিপারেশনটা নিয়ে ভালোভাবে WBCS পরীক্ষাটা পাশ করুক। অনর্ঘ্যর ততদিনে প্রিলিমিনারি রেজাল্ট বেরিয়ে গেছে, তাতে বেশ ভালোভাবেই উতরেও গেছে সে। 1 মাস বাদে তার ফাইনাল। জান প্রাণ লাগিয়ে পড়াশুনো করছে সে। তার খুব আশা যে এবারে নিশ্চয়ই সে ভালো ফল করবে। কিন্তু স্ত্রীর মায়ের তাচ্ছিল্য ভরা কথাগুলো শুনে তার খুবই আত্মসম্মানে লাগে। সবচেয়ে আশ্চর্যের কথা, তার সম্পর্কে এতগুলো অভিযোগ শুনেও স্ত্রীর মতো রকচটা মেয়েও সেদিন রাগল না। যদিও সত্যি কথাটা শান্তস্বরে সে তার মাকে জানিয়ে দিয়েছিল, কিন্তু অনর্ঘ্য চেয়েছিল স্ত্রী আর একটু কড়াভাবে এর প্রতিবাদ করুক। সেদিন রাতে তাই প্রয়োজনের তুলনায় সে একটু বেশি গম্ভীর ছিল। স্ত্রী যখন তাকে বলে, কী গো, কী হয়েছে, ওরকম গোমড়া মুখ করে আছো কেন তুমি? খাবার টেবিলে স্ত্রীর মায়ের হাতে করে আনা বিরিয়ানি খেতে অস্বীকার করেছিল অনর্ঘ্য। যদিও বিরিয়ানি খেতে সে ভীষণ ভালোবাসে, তাদের হিসেবে সংসারে এসব পাট নেই বললেই চলে। কিন্তু সেদিন রাতে যেন বিরিয়ানির গন্ধে তার গা গুলিয়ে বমি উঠে আসছিল। গম্ভীর গলায় অনর্ঘ্য বলে, আমার শরীর খারাপ লাগছে, আমি আর রাতে কিছু খাবো না, এই বলে শুয়ে পড়েছিল সে। স্ত্রী হয়তো কিছু বুঝেছিল। পরে বিছানায় এসে পাশে শুয়ে তার গায়ে হাত রেখেছিল সে। জিজ্ঞেস করেছিল, কি হয়েছে, মায়ের কথায় কিছু মনে করেছো তুমি? অনর্ঘ্য ওর দিকে ঘুরে শোয়, বলে, আমি তো তোমার হাজব্যান্ড, আমার অপমান মানে তো তোমারও অপমান। তাছাড়া আমি তো প্রিলিমিনারি পরীক্ষায় পাশও করে গেছি, সেটাও তো তুমি বলতে পারতে ওনাকে। শ্রী বলে, হ্যাঁ, আমি সেটা বলিনি, কারণ তুমি যখন ফাইনালে পাশ করে চাকরি পাবে তখন আমি বড় গলায় সবাইকে বলবো এ কথা, সবাই বুঝবে আমি ভুল কাউকে চুজ করিনি। অনর্ঘ্য হঠাৎ রেগে গিয়ে বলে, ও তার মানে আমি যদি ফাইনালে পাশ করতে না পারি তো তোমার মনে হবে তুমি ভুল লোককে বিয়ে করেছো? আরে আমি কি তাই বললাম? আমি কি বললাম আর তুমি কি বুঝলে? অনর্ঘ্য বলে, যা বোঝার ঠিকই বুঝেছি। যে মেয়ে নাকি কখনো অন্যায় সহ্য করে না, সবসময় অন্যায়ের প্রতিবাদ করে, কই দেখলাম না তো তোমার মায়ের এই অন্যায় অভিযোগের সেভাবে প্রতিবাদ করতে। শ্রী শান্তভাবে বলে, তুমি একটু বোঝার চেষ্টা করো, মা আমাদের বাড়িতে বেড়াতে এসেছেন, আর উনি আগের দিনের লোক, পুরনো ধ্যান ধারণার থেকে হয়তো কিছু ভুল কথা বলেছেন, কিন্তু তার জন্য আমি তো তাকে অপমান করতে পারি না। আমার যতটুকু বলার সেটা তো তোমার সামনেই মাকে বুঝিয়ে বললাম আমি। অনর্ঘ্য উত্তেজিত হয়ে বলে, আর এই ভুলটা যদি আমি করতাম, তোমার মাকে অপমান করতাম আমি, তুমি মেনে নিতে, ছেড়ে দিতে আমাকে তুমি তখন? শ্রী অবাক হয়ে বলে, ও মা, তুমি খামোকা মাকে অপমান করতে যাবেই বা কেন? অনর্ঘ্য আরও উত্তেজিত হয়ে বলে, কেন নয়, উনি তো সেই প্রথম দিন থেকে বাড়ি বয়ে এসে আমাকে অপমানই করে চলেছেন। আমরা তো ওনাকে ডাকিনি আমাদের সংসারে, তাহলে উনি নিজে থেকে কেন এসে ঝামেলা বাঁধাচ্ছেন আমাদের সংসারে? শ্রী এবারে বেশ রেগে যায়, ও আমার মা তোমার কাছে ঝামেলা,
মা ইচ্ছে করলে তার মেয়ের বাড়িতে তার সাথে দেখা করতে আসতে পারবে না? আসুক না, আসতে কে বারণ করেছে? এসে তার মেয়ের সাথে দেখা করে সে চলে যাক। এর পরের দিন থেকে আমাকে আর ওনার সামনে আসতে বলবে না তুমি। উনি এলেই এবার বাড়ি থেকে বেরিয়ে যাব আমি। এভাবে এক কথা থেকে দু কথা হতে হতে তাদের মধ্যে ঝগড়া বেঁধে যায়। ফলস্বরূপ পরের ৩-৪ দিন তাদের মধ্যে বাক্যালাপ বন্ধ। ধীরে ধীরে সময়ের সাথে সেটা স্বাভাবিক হয়ে এলেও কাল রাতে এসে যখন শুনল আজ নাকি শ্রীয়ের মায়ের সাথে তার বাবাও আসবেন এখানে, সেই থেকে কি যেন একটা অস্বস্তির কাঁটা মনে নিয়ে ঘুরছে সে। অশান্তির ভয়ে শ্রীকে কিছু বলতেও পারছে না, আবার সে মন থেকে মানতেও পারছে না ব্যাপারটা। ঘরে এসে খাটের তলা থেকে ট্রাঙ্কটা টেনে বার করে সে। এর মধ্যেই ডিনার সেটটা সযত্নে রাখা আছে। এই ট্রাঙ্কটা বাড়িওয়ালি মাসিমার। ভাড়া নেবার সময় এটা এখানেই ছিল। মাসিমা বলেছিলেন তোমরা এটা ইচ্ছে করলে ব্যবহার করতে পারো। তখন থেকে ডিনার সেটটা আর এক সেট ভালো কাপ প্লেট এর মধ্যেই রাখা আছে। 4টে প্লেট আর কাপ ডিশ বের করে ভালো করে ধুয়ে মুছে রাখে সে। বিকেলে শ্রীয়ের রেখে যাওয়া পাজামা পাঞ্জাবিও পরে নিল সে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 4:30 বাজে। আর মিনিট 15-এর মধ্যে শ্রী এসে পড়বে, আর তারপর ওর বাবা মাও এসে পড়বেন আর কিছুক্ষণের মধ্যেই। বিতৃষ্ণায় মুখটা তেঁতো হয়ে যায় অনর্ঘর। কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর কি ভেবে চটিটা পায়ে গলিয়ে দরজাতে তালা লাগিয়ে বেরিয়ে পড়ে অনর্ঘ। এই গল্পের আগের সব পর্বের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ।